ভাগাভাগি খাওয়া খাই এবং এর শতাংশ এর ঘরে ওর শতাংশ ওর ঘরে, কিন্তু মাঝখানে এই যে লোভ আর লালসার মধ্যে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছে? দেবাশিস বাবু, একটা মাস পেরিয়ে গেল, একটা দুটো দিন গুনতে গুনতে আজ এক মাস, কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা? না, আমাদের দেখুন, আমরা তো আসলে পাওয়ারলেস, মানে আমাদের সত্যিই আমাদের সেভাবে কোনো পাওয়ার নেই। তো আজকে আমরা শুধু প্রতিবাদ করতে পারি এবং ইউনাইটেড হতে পারি, এবং আজকে আমরা যে কোনো মূল্যে এটা শাস্তি চাইছি, জাস্টিস চাইছি। কিন্তু মুশকিলটা হচ্ছে এই জাস্টিসের। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেবে কে? মানে আমরা তো গভর্নমেন্ট এনেছিলাম বা গভর্নমেন্টকে ভোট দিয়েছিলাম বা গভর্নমেন্ট তৈরি হয়েছিল ফর দ্য মানে গুড গভর্নেন্স দেওয়ার জন্য। আমরা কি দেখছি এটা দেখুন, আমি তো আজকে বলছি না, বহুদিন ধরে বলছি যে কতগুলো দুর্নীতিবাজ দুষ্কৃতী মিলে একটা মিশনহীন একটা সরকার তৈরি করে ফেলেছে বা ক্ষমতায় এসেছে, এবং তারা যেটা করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্র থেকে, মানে একটা কোনো ক্ষেত্র বাকি রাখিনি, মানে পশ্চিমবঙ্গকে মধুভাণ্ডার হিসেবে কুড়ে কুড়ে খাচ্ছে। মানে আপনি ভেবে দেখুন, একটা গভর্নমেন্টের যে কাজ করার কথা, সরকারের যে কাজটা করার কথা, সেই কাজের সেটা তো কোনো রকম অর্থ উপার্জনের জন্য নয়। কিন্তু আজকে দেবাশিস বাবু, মনে হয় গভর্নমেন্ট কাজ করছে না? এই ঘটনাগুলো যা আমরা পরপর দেখাচ্ছি, মেমোতে পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা টাইপ করা রয়েছে তা হাতে লেখা হয়ে গেছে, চুপ করে বসে রয়েছে, তারা কাজ করছে না। গভর্নমেন্ট কাজ করছে কোন তারা তো সক্রিয়। কোন দিকে গভর্নমেন্ট কাজ করছে? মানে গভর্নমেন্টের যেটা করা উচিত, মানুষের জন্য যে কাজটা করা উচিত, সেটা না করে গভর্নমেন্ট যেটা করছে, যারা সরকার এবং বিভিন্ন ওই দলের লোকজন তাদের অর্থ উপার্জনের জন্য যা যা করা দরকার সেই কাজগুলোকে গুটিয়ে করছে। আপনি খেয়াল করে দেখুন, এটা তো কর্পোরেটের মতো একটা ব্যাপার হচ্ছে। আজকে আমি দেখছি সৌভিক, অভিক, এই যে সৌত্রিক, এইসব নামগুলো এসছে, এরা কারা? এরা বাচ্চা জুনিয়র ডাক্তার, মানে এরাও কতটা করাপ্টেড হয়ে গেছে। মানে ভেবে দেখুন, এরা যখন ডাক্তারি পাশ করে বেরোবে, তা আজকে তো মানে একটা নারকীয় হত্যাকাণ্ড দেখছি। মানে আমরা কাদের কাছে ডাক্তার দেখাতে যাব? মানে আজকে যখন এই যে সরকারের আমলে যে শিক্ষা ব্যবস্থা যে জায়গায় গেছে, আমরা কোনো শিক্ষককে দেখলে আগে সম্মান করতাম, এখন জিজ্ঞেস করি, ভাই তুমি কোন সময়কার কোন বছরে পাস আউট, কোন বছরে চাকরি পেয়েছো? আজকে ডাক্তাররা যখন বেরোবে একই জিনিস হবে। তাহলে সমাজের কতটা অবক্ষয় এরা করছে। এবং আমি কিন্তু আবার বলবো, এই যে অভিক, সৌরভ, সৌত্রিক, এরা তো এটা বোড়ে মাত্র, বা সন্দীপ ঘোষকে আমি বোড়ে বলবো। মানে এটা কর্পোরেট স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়েছে, মানে হায়ারকি তৈরি করেছে। আমরা তো ওখানে এখনো পর্যন্ত গিয়ে পৌঁছতে পারিনি, কিন্তু যাদের নামগুলো উঠে আসছে, আমি তো আলোচনায় আসব। কারণ প্রশাসন, মানে তার কারণ হচ্ছে আসলে তো পুরো বিচার ক্ষমতাটা আমাদের হাতে নেই। একদমই তাই। কিন্তু এই যে যাদের নামগুলো আসছে দেবাশিস বাবু, আমি একটু এদের পরিচয়টা চটপট আপনাদের সামনে রাখি। এই যে 3 গুণধর চিকিৎসক, যেই চিকিৎসকদের নাম এই মুহূর্তে সামনে আসছে, একদিকে অভিক দে, অন্যদিকে সৌরভ পাল এবং একই সঙ্গে সৌত্রিক রায়, এরা কারা? তাদের পরিচয় কি? যে 3 জনের নাম ফোন নম্বর দিয়ে তড়িঘড়ি সামনে আনতে হলো আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে, কেন সেদিনকে তারা উপস্থিত ছিল সেটাও ক্লারিফিকেশন দিতে হলো স্বাস্থ্য দপ্তরকে, কি কারণের জন্য। দেখুন, অভিজ্ঞদের ছবি আপনাদের সামনে রাখছি। এই অভিজ্ঞ SSKM এর জুনিয়র চিকিৎসক, অর্থাৎ PGT, কিন্তু সেই অভিজ্ঞদের সে চলে গেল একেবারে সরাসরি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে, যেদিন 9 তারিখ অভয়ার হত্যার ঘটনা জানাজানি হয়, ঠিক সেই মুহূর্তে সে সেখানে কি করছিল এই প্রশ্ন রিপাবলিক বাংলা তুলেছিল, এবং তারপর গিয়ে তার কি ক্লারিফিকেশন পুলিশের তরফ থেকে এসছে সেটাও আপনারা জানেন। সে নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, একজন জুনিয়র চিকিৎসক, তিনি বিশেষজ্ঞ হয়ে গেলেন। বর্ধমান মেডিকেল কলেজের সঙ্গে তার যোগ, কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ থেকে একেবারে দক্ষিণবঙ্গের একটি মেডিকেল একটা হাসপাতাল, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কি করে এই অভিজ্ঞ পৌঁছে গেল? পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলেরও সদস্য এই অভিজ্ঞ, অর্থাৎ তারা জুনিয়র হতে পারে, কিন্তু হাত কিন্তু বেশ ভালোভাবে তারা কাজে পাকিয়েছিল, যে কারণের জন্য এত বড় বড় পোস্ট তাদেরকে দেওয়া হয়েছিল। উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য এই অভিজ্ঞ। আরও ইনফরমেশন রয়েছে যা প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, TMCPর মেডিকেল দলের প্রাক্তন সদস্য, যাকে পরবর্তী সময় বহিষ্কারও করা হয়, তার কারণ তার বিরুদ্ধে নাকি অভিযোগ উঠেছিল, কিন্তু তার আগে পর্যন্ত শাসক দলের কারো কাছে কোনো ইনফরমেশন ছিল না, এটাও মানতে হবে। সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ এই অভিক, অর্থাৎ কারোর যদি বা হাতে ডান হাত হয়ে থাকে তাহলে এই অভিজ্ঞদের তার মধ্যে অন্যতম, কোনো না কোনো একটা হাতে, সেটা অজুহাত হতে পারে, আমরা জানি না, কিন্তু গোটা বিষয়টা এখানেই পরিষ্কার হচ্ছে। আরও তথ্য, SSKM এর জুনিয়র চিকিৎসক এই অভিজ্ঞদের, তাকে সেমিনার রুম পর্যন্ত কেন দেখা গেল, এখানেই শেষ নয়, আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে রাখবো, কিন্তু তার মধ্যে আরও একটি ব্রেকিং এই মুহূর্তে এসে পৌঁছেছে। সেই ব্রেকিং এর দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। আপনারা জানেন, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি তদন্তে ইতিমধ্যে ইডির আধিকারিকরা তারাও কিন্তু তদন্ত শুরু করছেন, এবং এই তদন্তের মধ্যেই আরও যে তথ্য এই মুহূর্তে সামনে আসছে, আরজি করে আর্থিক দুর্নীতিতে তদন্তে সিবিআই, ঠিক তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাই যে তদন্তে নেমে সিবিআই এর হাতে আরও বিস্ফোরক তথ্য। কি তথ্য জানাবে আমাদের অর্ণব, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। অর্ণব, এক মিনিট দেখো, তবে যেটা সেন্ট্রাল
রীতিমতো চমকে দিয়েছে যে একটা মেডিসিন বা মেডিকেল ইকুইপমেন্ট যারা সরবরাহ করে তারা কি করে বিভিন্ন রকমের আসবাবপত্র সরবরাহ করলো সেই বিষয়টাকে কিন্তু তারা যখন সামনে পান তখন কিন্তু তারা রীতিমতো চমকে যান এবং সেখানে যে বিল করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ওষুধের নামে বিল করা হলেও তার বদলে কিন্তু আসবাবপত্র, রেফ্রিজারেটর এগুলো কিন্তু পৌঁছেছিল এবং সেখানেই হাজরা মেডিকেল যারা মূলত বরাদ পেয়েছিল মেডিকেল ইকুইপমেন্টস এবং মেডিসিন সাপ্লাই, তারা কি করে এই রেফ্রিজারেটর এবং আসবাবপত্র সাপ্লাই করলো এবং তার বিলটাকে ওষুধের বিল হিসেবে দেখানো হলো। সেখানেই কিন্তু সন্দেহ তৈরি হয়েছে সিবিআই তদন্তকারী আধিকারিকদের। সিবিআই আধিকারিকরা মনে করছেন যে এই যে আসবাবপত্র বা বিভিন্ন জিনিস কেনা হয়েছিল সেগুলো যাতে সামনে অডিটে না আসে তার জন্য কিন্তু সেগুলোকে ওষুধের বিল হিসেবে দেখানো হয়েছিল। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই আধিকারিকরা এবং সুমন হাজরা যে হাজরা মেডিকেলের ওনার তাকেও কিন্তু অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার পাশাপাশি সন্দীপ ঘোষ, সুমন হাজরা এবং বিপ্লব সিং এদের তিনজনকে কিন্তু এর মধ্যে একাধিকবার মুখোমুখি বসিয়েও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে এবং তার থেকে বহু নতুন তথ্য উঠে এসেছে বলে খবর সিবিআই সূত্রে। তনয়া, বেশ নজর রাখো। ধন্যবাদ জানাই অর্ণব তোবাই। আর এখান থেকে আমি একটু আলোচনা এবার ঢোকার চেষ্টা করি, দীপঙ্করের কাছে একটু যাবো। দীপঙ্কর, যে নতুন করে বিল বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী বলতে আমার ভালো লাগছে, তার কারণ তার কিছুটা হলেও হয়তো দায়িত্ব রয়েছে। যে করাপশনের কথা বলা হচ্ছে তার বিন্দুমাত্র তার কান পর্যন্ত যায়নি, এটা হতে পারে না। আমার বাড়িতে যদি কেউ অন্যায় করে থাকে তাহলে সেই সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা থাকবে না, এটা অন্তত পক্ষে আমি মানতে পারছি না। মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর কাছে কোনো রকমের কোনো খবর হয়তো যায়নি, আমরা যদি তর্কের খাতিরও ধরে নিই, তিনি অপরাজিতা বিলের কথা বলছেন, কিন্তু তার আগে কেন বোধোদয় হলো না? না, প্রথম কথা হচ্ছে যেদিনকার এই ঘটনাটা ঘটে, যেদিনকার সকালে তার মাকে যেদিনকার ফোন করে জানানো হয় যে আপনার মেয়ে সুসাইড করেছে, আপনারা তাড়াতাড়ি আসুন হসপিটালে, এসে আপনারা আপনার মেয়ের সঙ্গে কথা বলুন বা আপনার হসপিটালের সাথে কথা বলুন। কিন্তু আপনি দেখুন সেখানেও তিনটে ভার্সন, সেখানে তিনটেভাবে বলা হয়েছে, নাম এবং পরিচয় জানানো হয়নি যে আপনি কোথা থেকে ফোন করছেন, কে ফোন করছেন, কি হয়েছে আমার মেয়ে। কিন্তু যখন আসলো সেখানে পরবর্তীকালে তাই দেখলো যে তার মেয়ে বিভিন্ন পোর্শনে আছে, যখন ওনারা দেখছেন যে ওনার গায়ে যেটা জড়ানো ছিল আর কি, ওনার মা বলছেন রং পরিবর্তন হয়ে গিয়েছে, রং পরিবর্তন হচ্ছে। এবং সেই তার পরবর্তী সময় সিপির যে বক্তব্য, যে সিপির বক্তব্য, সুপ্রিম কোর্টের গাইডলাইন্স আছে যে কোনো নির্যাতিতার নাম এবং পরিচয় ডিসক্লোজ করা যাবে না। কিন্তু সেখানে যদি কোনো পাড়ার পোঁচা যদি হতো যে পোঁচা তার নামটা ডিসক্লোজ করছে আলাদা ব্যাপার, কিন্তু তিনি কলকাতা পুলিশ কমিশনার, সেখানে কি করে তিনি দায়িত্ব নিয়ে তার নামটা ডিসক্লোজ করলেন। এবং পরবর্তী ক্ষেত্রে যখন এই আরজি করের যে ঘটনা ঘটেছে, কনস্ট্রাকশনের নাম করে যেভাবে দায়িত্বশীলভাবে পুলিশ সেই এভিডেন্সগুলো ট্যাম্পার করেছে, এরগুলো কে নেবে? পরবর্তীকালে আমার একটা ঘটনা বলি, আমার নিজের সাথে একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে পঞ্চায়েত ইলেকশনের ঠিক আগের দিন রাতে 13ই মে রাতে আমি যখন আমার নির্দিষ্ট একটা কাজ ছেড়ে আমি যখন বাড়িতে যাচ্ছি, আমি গিয়ে দেখছি আমার বাবা মা কয়েকজন মিলে পুড়িয়ে মারছে। আমি তার পরবর্তী ক্ষেত্রে আমি থানায় যাই, থানায় গিয়ে বলি যে আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে, নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি যারা এর সঙ্গে জড়িত আমি তাদের নাম পার্টিকুলারলিভাবে দিয়ে দিই, 1, 2, 3, 4 যারা সেই ঘটনার সময় রাতে উপস্থিত ছিল। আমি গিয়ে বললাম পুলিশের কাছে যে আপনারা আসুন, গিয়ে এই প্রত্যেক ব্যক্তিদের নামে এফআইআর করুন। ওরা বলছে না না আমি এখন ব্যস্ত আছি, আপনারা পরে আসুন, আপনি পরে এসে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ওনারা এতটাই ব্যস্ত ছিলেন, তারপরে কিছু করতে পারলেন না। ঠিক এখনও এই আর্চিকর ঘটনার ক্ষেত্রে ঠিক তেমনভাবেই এভিডেন্সগুলো ট্যাম্পার করছে এই পুলিশ। আর এই যে এখন যে বিলের কথা বলছেন, এগুলো পুরোটাই ভুয়ো। উনি কি জানেন না যে এইসব ঘটনা কি ঘটতে পারে? এখন নতুন অ্যাক্টও হয়ে গেছে, আগে আইপিসি ছিল, এখন ভারতীয় ন্যায় সংহিতা, বিভিন্ন অ্যাক্ট চলে এসছে, কিন্তু এই সব কিছুই একটা ভাঁওতাবাজি। এই ফাঁদে পা দেবেন না। তাই আপনারা যেমন প্রতিবাদ করছেন, রাস্তায় বেরোচ্ছেন, রাস্তায় বেরোন। আমি চাই না এই ঘটনা আবার ফিরে আসুক। আমার সঙ্গে যেমন ঘটনা ঘটেছে, নির্যাতিতার মায়ের সঙ্গে যেমন, সবটাই যদি আইওয়াশ হয়ে থাকে তাহলে স্বাস্থ্যমন্ত্রী তিনি বলুন আমার দ্বারা হচ্ছে না, আমি সরে যাচ্ছি। তিনি তো একথা বলছেন না, তিনি হাতে ক্ষমতা নিয়ে রয়েছেন, অথচ তার দ্বারা কোনো রকম কোনো কিছু জানা বা তার সলিউশন করা সম্ভব হচ্ছে না। তাহলে পরিষ্কার তিনি বলুন যে আমার দ্বারা হচ্ছে না, আমি জানতে পারছি না, আমি বুঝতে পারছি না, আমার হাতে রাশ নেই। সে কথাও তিনি কেন বলছেন না? এই প্রশ্ন তো আজকের এই দিনে দাঁড়িয়ে রীতিমতন উঠছে। সাধারণ মানুষজন যারা আজও পথে নামবেন, প্রতিবাদ করবেন, রাতভর জাগবেন, হয়তো যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি শুরু হয় ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় অপেক্ষা করবেন, অধীর অপেক্ষায় থাকবেন। তারাও এই প্রশ্ন করছেন। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে এক্ষুনি, সঙ্গে থাকুন।